আসসালামু আলাইকুম। আজকের ঘটনাটা শাকিব খান কিংবা সিনেমা নিয়ে না। আজকে সিনেমার গল্পকেও হার মানাবে এরকম একটি গল্প নিয়ে আছে আপনাদের সঙ্গে কথা বলবো। বাস্তব গল্প, সত্য গল্প। আজকে সারা দেশ তোলপাড় হচ্ছে একটি ঘটনা নিয়ে। সারা বাংলাদেশ কেঁপে উঠেছে একটি ঘটনা নিয়ে। মেয়ের হাতে বাবা খুন। মেয়ের হাতে বাবা-মা খুন হয়েছে এটা প্রথম না। এর আগেও হয়েছে। এশা মার্ডার আপনারা জানেন। পুলিশ বাবাকে খুন করেছিল এশা। ঘুমের ওষুধ খাইয়ে তারপরে বালিশ চাপা দিয়ে না কি জানো, তারপরে ছুরিকাঘাত ধরে। সে এসেছিল মাদকাসক্ত। তাকে মাদক নেয়ার জন্য টাকা দিত না তার বাবা মা। তো আজকে যেই এশা বা জান্নাত, জান্নাত সিফাত মেয়েটির নাম, সে তার বাবাকে খুন করেছে একেবারে ভিন্ন একটি কারণে। আপনারা দেখেছেন সবাই ভিডিওটা অলরেডি। জান্নাতের চলন বলন দেখে আমার কাছে মনে হয়েছে সে ট্রান্স জেন্ডার বা হয় না অনেক মেয়ে ছেলেসুলভ আচরণ করে, এই ধরনের মনে হয়েছে তার আচরণ দেখে, তার চলাফেরা দেখে। তার রিয়েল স্টোরি হয়তো আমি জানি না, পেছনের ঘটনা জানি না। মেয়েটা যখন পুলিশ ভ্যানে উঠেছে তখন সে একটি প্যান্ট পরে আছে ছেলেদের মতো, একটি শার্ট পরেছে ফুলাতা, চুলটা বব কাট। এই মেয়ের দাবি তাকে তার বাবা দর্শন করত প্রতি রাতে এবং সেটি সে ভিডিও ধারণ করত এবং তার সামনে নাকি অন্য মেয়েকেও এই একই কাজ করতো তার বাবা। তার বাবার নামে সে ২০২২ সালে নাটোরে একটি মামলা করে ধর্ষণের। সেই মামলায় তার বাবা বহুদিন জেল খেটেছে। জেল খেটে রিসেন্টলি তার বাবা জেল থেকে বেরিয়েছে। জেল থেকে বেরিয়ে এসে তারা আবার বাবা মেয়ে একসঙ্গেই থাকা শুরু করেছে। তার মায়ের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নাই। ভিডিওর একটা জায়গায় মেয়েটি বলেছে তার মাকে তার বাবা অনেক গালিগালাজ করতো, মানে চরিত্রহীন বলে দাবি করত এবং মেয়েকে জারজ সন্তান বলে অভিহিত করত। মেয়েটি তার সন্তান নয় বলে সে দাবি করত এবং বাবার এই সমস্ত অত্যাচার থেকে শেষ রক্ষা পাওয়ার জন্য সে বাবাকে ঘুমের ওষুধ খাইয়ে আগে অচেতন করে, খাবারের ভিতরে মিষ্টি ঘুমের ওষুধ দেয়। সেই ঘুমের ওষুধ খাওয়ার পরে তিনি যখন অচেতন হয়ে পড়েন তারপরে ছুরিকাঘাতে তিনি তার বাবাকে খুন করেন এবং সেটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি ছেড়ে দেন এবং 999-এ ফোন করে পুলিশকে সেটি জানায়, তাকে গ্রেফতার করে নিয়ে যেতে বলে এবং পুলিশ তাকে গ্রেফতার করে। ঘটনাটা কি এত, এই গল্পটা কি এরকমই সাদামাটা গল্প? এটাই গল্প? এশা মার্ডার নিয়ে শিহাব শাহীন একটি ওয়েব ফিল্ম বানিয়েছিল। সেটিতে তাসনুভা তিশা অভিনয় করেছিল। শিহাব শাহীন কি এই জান্নাতকে নিয়েও একটি ওয়েব ফিল্ম বানাবেন? কিভাবে বানাবেন? তিনিও তো একজন বাবা, তারও একটি মেয়ে আছে। একটা মেয়ের প্রতি বাবার এরকম অবিচার, এরকম অন্যায় কিভাবে মেনে নেওয়া যায়? কোন সমাজে আমরা বসবাস করছি? বাবা এবং মেয়ের যে পবিত্র সম্পর্ক, সেই সম্পর্ককে কিভাবে পদদলিত করে, উপেক্ষা করে এরকম কাজ একটি বাবা করতে পারে? আজকে খুবই বিস্মিত, খুবই অবাক, হতবাক হচ্ছি এরকম একটি ঘটনা শুনে, দেখে। প্রকৃত ঘটনা কি এটি তদন্ত করে বের করতে হবে। আসলেই কি ঘটনা কি এই পর্যন্ত? একটা মেয়ে কখন তার বাবাকে খুন করে? কখন? একেবারে দেয়ালে পিঠ না ঠেকে গেলে নয়, এমন কোনো হেন কাজ না করলে নয়। অথবা আরো একটি কারণ হতে পারে, সে মানসিক বিকারগ্রস্ত হতে পারে, তার মানসিক কোনো সমস্যা থাকতে পারে। আসলে ঘটনাটা কি সেটি অবশ্যই তদন্ত করে বের করা উচিত। কিন্তু আপাত দৃষ্টিতে যেটি মনে হচ্ছে যে ওই লোকটিরই সমস্ত দোষ। যা দেখেছি, যা তথ্য পেয়েছি, যা উপাত্ত পেয়েছি তাতে বাবার দোষ সবচাইতে বেশি আসছে। কিন্তু এটা কি হবার কথা ছিল? এটাও কি সম্ভব? এটা কি হয় দুনিয়াতে?
এর একটি সঠিক তদন্ত অবশ্যই দরকার। এই মেয়েটির আহ অনুশোচনা বোধ নাই, একদম একদম অনুশোচনা বোধ নাই। সে তার বাবাকে হত্যা করেছে, সে একজন অপরাধীকে হত্যা করেছে। বাবার পরিচয়টা দূরে রেখে সে একজন অপরাধীকে হত্যা করেছে। ধর্ষণের বিচার মৃত্যুদণ্ড। সেই মৃত্যুদণ্ড কি আমাদের সেই আদালত এই বাবাকে দিতে পেরেছিল? ইনি জামিনে বেরিয়ে এসে তার মেয়েকে ফোর্স করছিলেন যেন মামলাটা তুলে নেয়, এবং এটি নিয়েই তাদের ঝগড়াটা আবার পুনরায় শুরু হয়। যেই মামলায় একজন ধর্ষক বেরিয়ে আসে জামিনে, সেই দেশে সেই ধর্ষককে শাস্তি দেওয়ার জন্য একজন নাগরিককে আইন নিজের হাতে তুলে নিতে হয়। আজকে যদি আইনের সুশাসন প্রতিষ্ঠিত হতো, আজকে যদি প্রপার শাস্তিটা হতো, আজকে যদি ঠিকঠাক বিচার পেত মেয়েটি, তাহলে হয়তো এই দিনটা দেখতে হইতো না। আমাদের সামাজিক অবস্থার কতটা অবক্ষয় হয়েছে আপনারা ভাবতে পারছেন? এই যে একক পরিবার হয়ে যাওয়ার পরে, এই যে ফ্ল্যাট বিল্ডিং, বড় বড় বিল্ডিং, খুপরির মতো ছোট ছোট ফ্ল্যাট, এরকম এগুলো হওয়ার পরে, শহরের পরে শহর তৈরি হওয়ার পরে, আজকে পাশের ফ্ল্যাটে কি হয় আমরা জানি না। পাশের ফ্ল্যাটে কারা থাকছে, কি অপরাধ করছে আমরা জানি না। একই বিল্ডিং এ 100 পরিবার থাকে, 50 পরিবার থাকে, 20 পরিবার থাকে, কোনো পরিবারের সাথে কোনো পরিবারের সখ্যতা নেই। আগে যৌথ পরিবার ছিল, এক পরিবারের খবর আর এক পরিবার জানতো কোথায় কি হচ্ছে, কার কি সমস্যা। মানসিক সমস্যা হইলে সেটার ব্যাপারে বাবা মা যদি কনসার্ন না থাকতো, চাচা চাচি কনসার্ন হইতো, চাচা চাচি কনসার্ন না হইলে বাবা মামি কনসার্ন হইতো। কোনো না কোনো একটা ভাবে তার একটা চিকিৎসা হইতো। কোনো একটা সমস্যা হইলে সেটা নিয়ে পুরো পরিবার সেটাকে নিয়ে মিটিংয়ে বসতো, পুরো পারিবারিক ভাবে সেটার একটা সমাধান হইতো। আজকে আপন চাচাতো ভাই কোনো বিপদে পড়লে, সেই আপন চাচাতো ভাইকে বিপদ থেকে উদ্ধার করার জন্য আপন চাচাতো ভাই তো দূর কি বাদ ভাই, নিজের মায়ের পেটের ছোট ভাই যদি বিপদে পড়ে, বড় ভাই এগিয়ে যায় না। কারণ বড় ভাইয়ের নিজের একটা পরিবার আছে, তার পরিবারকে তার দেখতে হয়। সেই পরিবারের একটা অজুহাত দেখিয়ে সে সেখান থেকে দূরে সরে থাকে। আবার ছোট ভাইও ঠিক একই কাজটাই করে। বড় ভাই বিপদে আছে, ছোট ভাই নিজের পরিবারের দোহাই দিয়ে বড় ভাইয়ের বিপদে আগায় না। এই যে যে একটা সামাজিক এবং পারিবারিক দূরত্ব তৈরি হয়েছে, আমার মনে হয় এই দূরত্বটার কারণেই এই সামাজিক অপরাধগুলো এভাবে বেড়ে বাড়ছে দিন দিন। আজকে এই মেয়েটির মা এই মেয়েটির সঙ্গে নেই কেন? এই মেয়েটির মায়ের কাছেই তো মেয়েটি থাকার কথা ছিল হিসেবে, কিন্তু এই মেয়েটির মায়ের সঙ্গে নেই কেন? নাই এই বাবার সঙ্গে এর মায়ের সম্পর্কের কেন বিচ্ছেদ হলো, অবনতি হলো? সেই ঘটনাটা খতিয়ে দেখতে হবে। খতিয়ে দেখতে হবে শুরু থেকে কোথায় কি গলদ ছিল। পুরো পরিবারে নিশ্চয়ই একটা গলদ ছিল, একটা ঝামেলা ছিল, একটা ব্রোকেন ফ্যামিলি। সোজা কথা, সোজা বাংলায়, খাস বাংলায়, এটি একটি ব্রোকেন ফ্যামিলি, একটি ধ্বংস পরিবার, বিগড়ে যাওয়া, ভেঙে যাওয়া পরিবার। এই পরিবারের সন্তানরা, ম্যাক্সিমাম ব্রোকেন ফ্যামিলির ছেলে মেয়েরা অপরাধী হয়। তারা চুপচাপ ধরনের থাকে, তারা কারোর সাথে মিশতে পারে না, কারোর কাছে এই কথা গিয়ে বলতে পারে না, নিজেদের ভেতরে নিজেদের যন্ত্রণা নিয়ে নিজেরা চলাফেরা করে, কিন্তু সেই যন্ত্রণা কারো কাছে প্রকাশ করতে পারে না এই ব্রোকেন ফ্যামিলির ছেলে মেয়েরা। এবং ধীরে ধীরে তিলে তিলে সমাজের একটা বড় অপরাধী হিসেবে সে নিজেকে তৈরি করে, আস্তে 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 তৈরি করে। অথচ এই একক পরিবার যদি না থাকতো, আচ্ছা যদি তার একটা বন্ধু থাকতো, সে তার একটা সার্কেল থাকতো, তার পাশে যদি তার কাজিন, তার আত্মীয় স্বজন থাকতো, তাহলে তাদের সঙ্গে বিষয়টা সে শেয়ার করতে পারতো, তাদের কাছে গিয়ে আশ্রয় নিতে পারতো, তাদের কাছে গিয়ে বলতে পারতো এই ঘটনা ঘটছে। মেয়েটি সেই নাটোরে বাড়ি, থাকে সাভারে, একটা ফ্ল্যাট বাড়িতে তার বাবাকে নিয়ে, একটা বাড়িতে একা। কার কাছে যাবে মেয়েটি? কার কাছে গিয়ে এই সমস্ত কথা বলবে? এই লজ্জার কথা, অপমানের কথা কার কাছে গিয়ে বলবে? শেষ পর্যন্ত আইন নিজের হাতে তুলে নিয়ে মেয়েটি নির্ভার হয়েছে। মেয়েটি সমস্ত দায় থেকে, সমস্ত যন্ত্রণা থেকে নিজেকেও মুক্ত করেছে, তার বাবাকেও সে মুক্তি দিয়েছে। যে অপরাধী কখনো তার অপরাধ ফিলই করে না, সেই অপরাধীকে কখনো সঠিক পথে ফেরানো সম্ভব না।
তার বাবা যে অপরাধ করেছে এবং প্রতিনিয়ত করছিল, সেই অপরাধের শাস্তি আমাদের সমাজ দিতে পারে নাই, আমাদের আইন দিতে পারে নাই, আমাদের আদালত দিতে পারে নাই। শেষমেশ মেয়েটি সেই আইন নিজের হাতে তুলে দিয়েছে। এই ভয়াবহ একটা ধ্বংসের মুখে আমরা এখন দাঁড়িয়ে আছি, ধ্বংসযজ্ঞের মুখে দাঁড়িয়ে আছি। এই জায়গা থেকে আমাদের ঘুরে আসতে হবে, ফিরে আসতে হবে, এবং সেটি করার জন্য সোশ্যাল কাউন্সেলিং এবং আত্মীয়ের বন্ধন মজবুত করা ছাড়া আমি অন্তত আর কোনো পথ দেখছি না। পারিবারিক শিক্ষা, পারিবারিক বন্ধন এই বিষয়ে সবচাইতে জরুরি। আপনারা কি মনে করছেন? কোন কারণে এই ঘটনা ঘটলো, বা কি করলে এরকম ঘটনা থেকে আমরা রেহাই পেতে পারি?